আসসালামু আলাইকুম। আমি গোলাম মোর্শেদ মাহিন। আজকে আমরা নিউটনীয় পদার্থবিদ্যার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা কি? টপিকটা হচ্ছে আমাদের পুলি বা কপিগল। এখন অনেকেরই আমাদের মধ্যে পুলি বা কপিগল নিয়ে কিছু কনফিউশন থাকে, ম্যাথ করতে অনেকের ঝামেলা হয়। আজকে আমরা পুলির যত ধরনের কনসেপ্ট হতে পারে সব ধরনের কনসেপ্টই আলোচনা করব। দেখব আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের এই পুলি নিয়ে কোনো ঝামেলা বা কনফিউশন থাকবে না। আচ্ছা, আমরা পুলির কয়েকটা টাইপ করব। সম্ভবত 4টা টাইপ করব আজকে। 4টা টাইপের মধ্যে প্রথম একটা ইজি টাইপ, সবচেয়ে ইজি টাইপ হচ্ছে টাইপ 1। এই টাইপটা দিয়ে আমরা শুরু করব। দেখি প্রথম যে টাইপ 1, টাইপ 1-এ কী আছে দেখি। আমাদের এই যে একটা পুলি সিস্টেম আছে। পুলি সিস্টেমে কী আছে? পুলি সিস্টেমে আমাদের একটা ভর আছে M1, আর একটা ভর আছে M2। আর এই দুইটা ভর একটা একটা অভিন্ন তার দিয়ে কানেক্টেড, অভিন্ন তার দিয়ে কানেক্টেড। আর এই তারটা একটা পুলির উপর দিয়ে চলে গেছে, একটা পুলি বা কপিকলের উপর দিয়ে চলে গেছে। এখন আমাদের এই ধরনের কোশ্চেনে নর্মালি দুইটা জিনিস জানতে চায়। একটা আমাদের এই যে ত্বরণ, মানে ধরো অবশ্যই এই যে M1 আর M2 ভরটা স্থির থাকবে না, হয় M1 নিচে যাবে, না হয় M2 নিচে যাবে। একটা নিচে গেলে আরেকটা উপরে উঠবে। তাহলে কোনটা কত ত্বরণে নিচে বা উপরে যাবে, ওই ত্বরণটা জানতে চায়, যে ত্বরণ কত এটা জানতে চায়। আর একটা জিনিস জানতে চায় যে আমাদের যে তার আছে, যে তারগুলো থাকে, ওই তারের টান বল কত, এই তারের টান বল কত, এই তারের টান বল কত, ওইগুলো জানতে চায়। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে কীভাবে কোনটা বের করা লাগে আজকে। আচ্ছা আচ্ছা সর্বপ্রথম আমরা শুরু করি। দেখি, আচ্ছা এখানে একটা কথা বলো, দেখো আমাদের তার যে আছে, একটাই তার আছে, একটাই তার কি, যে M1 আর M2কে একটাই তার কানেক্ট করছে। তাহলে সবসময় মনে রাখবা, আজীবন মনে রাখবা, যে যদি আমাদের তার একটা হয়, একটা অভিন্ন তারের সব পয়েন্টে টান বল সেম হবে। এই তারের এই পয়েন্টে যে টান বল, এই পুরোটা তার যেহেতু একই, তাহলে এই পয়েন্টেও টান বল সেম হবে। এই পয়েন্টে টান বল যদি টি হয়, এই পয়েন্টেও টান বল টি হবে। ঠিক আছে, একই টান বল হবে, এটা কনফার্ম। এখন যদি আমাদের দুইটা তার থাকতো, ধরো যে মাঝখানে আরেকটা ব্লক আছে এদিকে, অ্যান্ড ব্লকের এই পাশে একটা তার, এই পাশে আরেকটা তার, তখন কিন্তু টান বল চেঞ্জ হয়ে যেত। তাহলে সামারি কী হলো? সামারি আমাদের যে তার যদি একটা হয়, তার টান বলও একটাই হবে। তার যদি একাধিক হয়, টান বল একাধিক হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের যেহেতু তার একটাই আছে, তাইলে কী হবে? টান বল একটা হবে। এখন পরবর্তী জিনিস আমাদের টান বলের ডিরেকশান দেওয়া। টান বল কোন ডিরেকশানে কাজ করবে, উপরে নাকি নিচে? এখন জিনিসটা যে টান বল আমাদের আপেক্ষিক। যে ধরো আমাদের যে M1 ভর আর M2 ভর, দুইটার জন্য কিন্তু টান বল একই ডিরেকশানে কাজ করবে না। আর আমি যে ডিরেকশনগুলো দেই, দেখো M1 ভরের জন্য টান বলটা কাজ করবে উপরের দিকে, টি টান বল। আর M2 এর ভরের জন্য এইটাও উপরের দিকে। এখন তুমি বলতে পারো যে ভাই, আপনি তো টান বল একটা দিলেন M1 থেকে এই দিক বরাবর নিচে আসতেছে, আরেকটা দিলেন এই দিক থেকে আবার উপরে যাচ্ছে এই দিকে। তা দুটো তো কন্ট্রাডিক্ট হয়ে গেল, যে একটা গিয়ে বাম দিকে, একটা ডান দিকে, মানে একটা একটা যাচ্ছে এই দিকে, আরেকটা যাচ্ছে উপরের দিকে। তাহলে এখন জিনিসটা বুঝতে হবে যে টান বলের ডিরেকশনটা কীভাবে দিতে হয়, বা কীভাবে বুঝবো যে কোনটার জন্য টান বল কোন ডিরেকশনে হবে। দেখো, আমি যদি এমন কল্পনা করি, তাহলে তুমি চিন্তা করো, ফিল করার ট্রাই করো যে M1 যে ভরটা আছে, M1 ভর কোন দিকে টান ফিল করবে, কোন দিকে ফিল করবে। আমরা তো এটা জানি যে পুরোটা তারে টান বল সেম হবে, এই জন্য এটাও টি হবে, এটাও টি হবে, মান দুইটা সেম হবে, এটা আমরা জানি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই টি এর ডিরেকশান আর এই টি এর ডিরেকশানকে একই হবে নাকি ভিন্ন হবে, ওইটা আমাদের কনসার্নের বিষয়। দেখো এখানে কি আছে, M1 ভর আছে। এখন আমি যেভাবে বের করতাম, যে টান বলের ডিরেকশন কীভাবে বের করতাম, ওইটা সেইভাবে যে আমি যে এই যে M1 ভরের জন্য যদি টান বলের ডিরেকশন বের করতে হয়, আমি কী করতাম, আমি নিজেকে M1-এর জায়গায় কল্পনা করতাম। ধরো যে আমাকে এইখানে তার দিয়ে এখানে বাইরে রাখছে, তাহলে যদি আমাকে ঝুলায় রাখে তার দিয়ে এখানে, তাহলে আমি কোন দিকে টান ফিল করবো? অবশ্যই নিচের দিকে তো কিছু নাই আমাদের, নিচের দিকে তো টান ফিল করার কোনো প্রশ্নই নাই। আমার টান, আমি মনে করবো যে আমাকে উপর থেকে কেউ টানতেছে, এটা মনে করবো যে উপর থেকে আমাকে তার দিয়ে কেউ টানতেছে, এটাই আমি উপর দিয়ে টান ফিল করবো। ঠিক আছে, এই জন্য আমাদের এই যে টান বলে যে ডিরেকশন, এটা উপরের দিক। সেমভাবে M2 এর জন্য যদি ভাবি, M2
M2-তে যদি আমি নিজেকে বেঁধে রাখি, বা তুমি যদি তোমার নিজেকে কল্পনা করো যে তোমাকে এখানে কেউ বাইধে রাখছে, তাহলে তুমি কোন দিকে টান ফিল করবা? উপরের দিকে। মনে হবে যে উপর থেকে কেউ তোমাকে টান দিয়ে টানতেছে। তাহলে এখানে M2 এর জন্য টান বল হবে হচ্ছে উপরের দিক। তাহলে টান বলের ডিরেকশন হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের এইসব ম্যাথ সলভ করার ক্ষেত্রে টেকনিক হচ্ছে এটা, যে প্রত্যেকটা যে ভর আছে প্রত্যেকের জন্য আলাদা করে ইকুয়েশন লিখতে হবে। যেমন M1 এর জন্য একটা আলাদা ইকুয়েশন, M2 এর জন্য আলাদা ইকুয়েশন লিখতে হবে। এখন আমরা হচ্ছে ধরো ইকুয়েশন লিখব। এখন ইকুয়েশন M1 এর জন্য এখন প্রথমে ইকুয়েশন লিখব আমরা। আচ্ছা, M1 এর উপর কী ফোর্স আছে দেখো, M1 এর উপর তো উপরের দিকে একটা টান বল আছে, আমরা দেখতেছি M1 এর উপর দিকে একটা টান বল আছে, কোনো সমস্যা নেই। আর কি কোনো ফোর্স আছে? অবশ্যই আছে। M1 এর একটা নিজস্ব ওজন আছে না? M1 এর ওজন মানে M1G, যেটা অবশ্যই নিচের দিকে ক্রিয়া করবে। এখন দুইটা ফোর্স তো ক্রিয়া করতেছে, এখন তো অবশ্যই M1 এর একটা ত্বরণও থাকবে। এখন ধরে নিলাম যে আমাদের যে ত্বরণ হচ্ছে আমাদের উপরের দিকে। ধরে নিলাম যে ত্বরণ হচ্ছে আমাদের উপরের দিকে, হচ্ছে আমার ত্বরণ কাজ করতেছে। মানে কোন দিকে? M1 এর জন্য ত্বরণ হচ্ছে আমাদের উপরের দিকে। এই ত্বরণে M1 উপরের দিকে উঠবে, ঠিক আছে। যে M1 এর জন্য ত্বরণ পাইলাম আমি এ, যেটা হচ্ছে উপরের দিকে। এখন আমার একটা কথা বলবো, M1 যদি এই ত্বরণে উপরে ওঠে, তাহলে M2 কি সেম ত্বরণে নিচে নামবে না? জিনিসটা বুঝো যে M1 যদি এই ত্বরণে উপরে ওঠে, উপরের দিকে যায়, তাহলে M2 সেম ত্বরণে নিচে নামবে। তাহলে M2 এর ত্বরণ কত হবে? M2 এর ত্বরণ হবে হচ্ছে এই ত্বরণই হবে, কিন্তু এটা কি হবে? নিচের দিকে, ঠিক আছে। যে M2 এর জন্য ত্বরণ হবে আমার এই, কিন্তু এটা হবে নিচের দিকে। আর M1 এর জন্য কত হচ্ছে? উপরের দিকে। এখন কাহিনী হচ্ছে যে ভাই, আমি ত্বরণের ডিরেকশনটা কোন দিকে ধরবো? এটা আমি বুঝতে পারতেছি না যে ত্বরণ কোন দিকে হবে। এখন আমাদের এখানে একটা জিনিস দেয়া আছে, দেখো, যে M1 হচ্ছে M2 থেকে বড় আর কি। M1 এর যে ভরের মান M2 থেকে বড়, তাহলে নর্মাল আমি বুঝতে পারতেছি যে হচ্ছে M1 যেটা আছে ওইটাই নিচের দিকে যাবে। যদি ধরো যে M1 হচ্ছে আমাদের 5 কেজি আর হচ্ছে M2 হচ্ছে 2 কেজি, তাহলে অবশ্যই M1 যেহেতু বেশি ফোর্স নিচের দিকে দিবে, তাহলে অবশ্যই M2 উপরে যাবে আর M1 নিচে যাবে, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমরা তাহলে বুঝতে পারতেছি যে বস্তু যেহেতু নিচের দিকে যাবে M1, তাহলে M1 এর ত্বরণটাও নিচের দিকেই হবে। তাহলে আমরা কী করতে পারি? আমরা যেহেতু বুঝতে পারতেছি, তাহলে ত্বরণ আমি এই যে এইভাবে উপরে না ধরে নিচে ধরতে পারতাম, ঠিক আছে, ধরতে পারতাম। কিন্তু কাহিনিটা হচ্ছে যে আমরা চাইলে উপরেও ধরতে পারি, আমরা যে কোনো ডিরেকশনে ধরতে পারি। এখন আমি ধরো উপরের দিকে কাজ করব, তখন আমাদের অ্যান্সারের সময় নেগেটিভ আসবে। তার মানে কি, নেগেটিভ দ্বারা কী বুঝবো? আমি যদি ভুল ডিরেকশানে ধরি, তাহলে আমাদের অ্যান্সার নেগেটিভ আসবে। অ্যান্সার যদি নেগেটিভ আসে, তাহলে আমি এটাই বুঝবো যে আমি যে ডিরেকশন ধরছি ওই ডিরেকশানে আসলে বস্তুটা যাবে না, যাবে সেটার উল্টা ডিরেকশানে, ঠিক আছে। তাহলে এমনের জন্য আমি ত্বরণ মানে একটা সিস্টেমের ত্বরণ যে কোনো দিকে ধরে নিতে পারি, যদি কোনো ঘর্ষণ না থাকে। ঘর্ষণ থাকলে অন্য কিছু হয়ে যায়। দেখ, আমরা এখানে যতগুলো পুরো নিয়ে কাজ করবো প্রত্যেকটা দিকে কোনো ঘর্ষণ থাকবে না। ঘর্ষণ আমরা পরে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু আমরা যে কোনো দিকে ত্বরণ ধরে নিতে পারি, আমি ধরে নিলাম যে উপরের দিকে ত্বরণ, আর তাহলে এটা যদি উপরের দিকে হয়, এটা হবে নিচের দিকে, ঠিক আছে। এখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা যদি সলভ করতে যাই, তাহলে আমাদের কী লাগবে? যে প্রত্যেকটা ভরের জন্য আলাদা আলাদা করে ইকুয়েশন লাগবে। M1 এর জন্য লাগবে, M2 এর জন্য লাগবে, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমরা কি M1 এর জন্য ধরো ইকুয়েশন লিখবো। M1 এর জন্য প্রথম কী লিখবো? যে M1 এর জন্য একটা ইকুয়েশন লিখবো। মিনিট, M1 এর জন্য একটা ইকুয়েশন লিখব। এখন আমি যদি M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই, তার মানে কি M1 আলাদা করে আঁকাইলাম। যে M1 ভর ধরো, যে এটা আমাদের M1 ভর। M1 ভরের উপরের দিকে আসে হচ্ছে কি টি ফোর্স, টান বল। আর নিচের দিকে আসে হচ্ছে আমাদের M1G ফোর্স, M1G ফোর্স। আর হচ্ছে আমাদের কী আছে, আরেকটা জিনিস আছে। আরেকটা জিনিস হচ্ছে ত্বরণ। ত্বরণ কোন দিকে আছে? আমি ধরে নিচ্ছি যে ত্বরণ আমাদের উপরের দিকে, এই ত্বরণে উপর দিকে যাবে এমন। এখন এখন যেহেতু বলতেছি আমি যে এই ত্বরণের উপরের দিকে যাবে, এখন আমার একটা কথা বল, যে এখানে টি ফোর্সটা বড় হবে, মানে উপরের দিকে টি ফোর্স বড় হবে, নাকি M1G ফোর্স বড় হবে? কোনটা বড় হবে? অবশ্যই আমাদের টি ফোর্স বড় হবে, কারণ যেই দিকে ফোর্স বড় বস্তু তো ওই দিকে যায়। টি ফোর্স বড় হবে, তাহলে M1G বড় হবে। আমার যেহেতু ধরতেছি বস্তু উপরের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই টি ফোর্স বড় হতে হবে। বস্তু যদি M1G ফোর্স যদি বড় হইতো, তাহলে তো অবশ্যই বস্তু নিচের দিকে আসতো, তখন তো উপরের দিকে যাইতো না, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে টি ফোর্স হবে বড়। এখন আমাদের এখানে একটা নিউটনের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করব। ওটা কি? ওটা জানতাম হচ্ছে সামেশন অফ এফ, সকল বলের লব্ধি হচ্ছে আমাদের এম এ সমান, এফ ইকাল টু এম এ।
এখন সবগুলো বল যদি লব্ধি করি তাহলে সে আমাদের যে লব্ধি ফল ওইটা সে এম এর সমান হবে। তাহলে ওইখান থেকে দেখো এখানে কী কী ফোর্স আছে। ফোর্স আছে হচ্ছে উপরের দিকে, বড় কোনটা, বড় হচ্ছে টি, উপরের দিকে টি। তাহলে বড়টা থেকে আমরা ছোটোটা যদি বাদ দিই তাহলে লব্ধি বল পাবো। তাহলে টি, টি বল যেটা আছে টি, টি থেকে আমি যদি নিচের দিকে যে বল ওইটা হচ্ছে M1, ওইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কী পাবো, পাবো হচ্ছে M1A, একটা M1A হবে, M1A। তাহলে এখানে দেখো একটা ইকুয়েশন পাইলাম আমি। কি ইকুয়েশন? যে M1 বস্তুর জন্য নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী একটা ইকুয়েশন পাইলাম আমি। ঠিক আছে, এখন সেমভাবে আমি তো M2 বস্তুর জন্যও পাইতে পারি। দেখো M2-র জন্য কী পাবো, M2-র জন্য যদি আমি লিখি তাহলে M2-র যদি সেমভাবে M2 এর ফ্রি বডি ডায়াগ্রাম আগাই দেখি কী আসে। তাহলে M2 ধরো যে এখানে M2 ভরের বস্তু আছে, তাহলে M2 এর উপর দিয়ে কাজ করতেছে আমাদের টি ফোর্স, টান বল, যেটা আমরা এখানে দেখে আসছি যে উপরের দিকে আছে টি ফোর্স আর নিচের দিকে অবশ্যই আমাদের ওজন কাজ করবে। ঠিক আছে, এখন দেখো তাহলে নিচের দিকে কী কাজ করবে, M2G কাজ করবে। এখন সেমভাবে নিউটনের সূত্র অ্যাপ্লাই করলে কী আসবে, আর আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা নিচের দিকে এই ধরনের নামতেছে। এখন আমরা একটা কথা বলো যে এখন নিচের দিকে ফোর্সটা বড় হবে, মানে M2G বড় হবে নাকি হচ্ছে টি বড় হবে? অবশ্যই M2G বড় হবে। কারণ হচ্ছে আমাদের যে নিচের দিকের ফোর্সটা যদি বড় হয় তাহলেই তো বস্তুটা নিচে নামবে। না না, ওর যদি উপরের দিকে বস্তু বড় হইতো, উপরের দিকের ফোর্সটা যদি বড় হইতো তাহলে বস্তুটা উপরের দিকে যেত। যেহেতু বস্তুটা নিচে নামতেছে তাহলে অবশ্যই নিচের দিকে ফোর্স বড় হবে। এখন বড়টা থেকে যদি আমি ছোটোটা বাদ দিয়ে দিই তাহলে কি লব্ধি বল পাবো না, M2A। তাহলে এটা আরেকটা ইকুয়েশন পেলাম, দুইটা ইকুয়েশন আমি পাই গেলাম। ঠিক আছে, দুইটা ইকুয়েশন আমাদের দরকার, দুইটা ইকুয়েশন পাই গেলাম। কী ইকুয়েশন পাইছি? প্রথম যে ইকুয়েশনটা ওইটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা প্রথম পাইলাম। তো পরের ইকুয়েশন কি? পরের ইকুয়েশন হচ্ছে আমাদের এটা, এই দুটো ইকুয়েশন। অ্যান্ড এই দুটো ইকুয়েশন নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। কী করা যায় দেখো, এখন আমি কী করতে পারি, দুইটা ইকুয়েশন আমি পাইলাম। এখন এই দুইটা ইকুয়েশন আমি লিখবো। এখন লেখার পরে দেখি কী হয়। এখন আমাদের লাগবে কি, ত্বরণ লাগবে আর হচ্ছে আমাদের টান বল লাগবে। যে ত্বরণ লাগবে, 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ত্বরণ বের করা, টান বল বের করা। এখন দেখো যে আমি যদি এক নাম্বার যে ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যদি যোগ করে দিই তাহলে আলটিমেটলি আসবে কি, আমাদের আসবে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন কী ছিল, T-M1G ইকুয়াল টু M1A। আর 2 নম্বর ইকুয়েশন ছিল M2G মাইনাস T ইকুয়াল M2A। এখন দেখো আমি যদি এই দুটোকে যোগ করি, যোগ করলে কী আসবে, যোগ করলে আমাদের আসবে হচ্ছে দেখো টি আর টি কাটা যাবে, প্লাস মাইনাস। তাহলে আমাদের থাকতেছে কি M2G আর এদিকে থাকতেছে M1G ইকুয়াল, এখানে হচ্ছে আমাদের M1A প্লাস M2A। ঠিক আছে, পাই গেলাম। এখন এইখান থেকে যদি আমি এই পাশে একটা জিনিস করতে পারি, আচ্ছা এখান থেকে জি কমন নিতে পারি, এই যে বাম পাশ থেকে জি কমন নিলে কী থাকবে, M2 মাইনাস M1G। এইখানে যদি আমি এ কমন নিই থাকবে হচ্ছে M1 প্লাস M2A। এখন আমি যেহেতু ত্বরণ বা এ বের করব, তাহলে এ সমান কী আসবে, এ সমান আসবে হচ্ছে আমাদের উপরে থাকবে M2 মাইনাস M1G বাই M1 প্লাস M2। কারণ আমাদের আলটিমেটলি দুইটার যে সাধারণ ত্বরণ, দুইটা যেহেতু একই ত্বরণের নিচে নামবে, এটা যদি মানে প্রথম M1 বস্তুটা যদি এই ত্বরণের উপরে ওঠে, M2 বস্তুটা এই ত্বরণের নিচে নামবে, তাহলে দুইটা ত্বরণে আমি এর ভ্যালুটা আমি পাই গেলাম এখানে। তা প্রথম কোশ্চেনের যে অ্যান্সার ত্বরণ কত এ, তাহলে ওইটা আমি এখানে পাই গেলাম, ত্বরণ পেয়ে গেছি। এখন আমাদের নেক্সট যে কোশ্চেন ওইটা কি, ওইটা হচ্ছে আমাদের কী বের করতে হবে, টান বল বের করতে হবে। এখন টান বল বের করার ক্ষেত্রে কী হবে, এখন দেখো আমি তো এখান থেকে এর ভ্যালু তো জানা আমাদের, আমি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে যদি আমি এর ভ্যালু বসাই দিই তাহলে ওখান থেকে টান বল বের করতে পারবো। তা আমি যদি 1 নাম্বারে বসাই দিই, 1 নাম্বার যে ইকুয়েশন ছিল ওইখানে যদি আমার এর ভ্যালু বসাই দিই তাহলে কী আসবে, যে টি মাইনাস M1G ইকুয়াল M1 ইন্টু এর ভ্যালু কত পাইছি আমরা, পাইছি হচ্ছে যে M2 মাইনাস M1G বাই M1 প্লাস M2। ঠিক আছে, এটা পাইছে।
তাহলে এইখান থেকে আমি যদি টান বের করি টি সমান কত আসবে? টি সমান আসবে হচ্ছে, দেখো আমি হচ্ছে এই দিকে যেটা আছে এটা লিখে দিই যে M1 M2 মাইনাস M1 জি বাই M1 প্লাস M2 প্লাস M1 জি, এই দুইটা হবে টান। এখন এইখান থেকে সিম্পল ক্যালকুলেশন করতে হবে, কীভাবে করা যায় দেখি। যে টান ইকাল টু, আমি যদি লসাও করে দিই তাহলে কী আসবে? M1 প্লাস M2, আর উপরে আসবে কি, উপরে যদি আমি গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে আমাদের M1 M2 জি মাইনাস M1 স্কোয়ার জি। আর তারপর যদি আমি এখানে গুণ করি, লসাগু করার সাথে যোগ বিয়োগের নিয়মের সাথে যদি গুণ করি তাহলে কী আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের প্লাস M1 স্কোয়ার জি প্লাস M1 M2 জি। তাহলে আলটিমেটলি আমাদের টান বল কত আসতেছে? টান বল উপরে হচ্ছে এই যে আমাদের M1 স্কোয়ার জি আর M1 স্কোয়ার জি প্লাস মাইনাস কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে আমাদের 2 M1 M2 জি বাই M1 প্লাস M2, এটা থাকতেছে। তাহলে আমাদের যে দুইটা কাঙ্ক্ষিত ভ্যালু, যে ত্বরণের ভ্যালু আর টানের ভ্যালু, দুইটা কিন্তু আমরা পাই গেছি। কী কী পাইছি একটু লিখে দিই। যে ত্বরণ পাইছি কতটুকু? আমরা ত্বরণ পেলাম M1 M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 জি। আর টান পাইলাম কি? টান পাইলাম হচ্ছে আমাদের 2 M1 M2 বাই M1 প্লাস M2 জি। তাহলে আমাদের কি পাইলাম? তাহলে আমাদের বের করার উদ্দেশ্য ছিল যে ত্বরণ বের করা আর টান বের করা, দুইটা আমরা পেয়ে গেছি। যে তাহলে আমরা এখন কী বলতে পারবো? যে M1 বস্তুটা যে টান ফোর্স বের করেছে ওইটা বের করে ফেলছি, আর যে ত্বরণে উপরে যাবে আর M2 বস্তুটা যে ত্বরণে নিচে নামবে ওইটা আমরা বের করে ফেলছি। ওইটার মান হচ্ছে এরকম। এখন আমাদের যদি M1 M2-র জায়গায় যে কোনো ভর দেওয়া থাকতো, ওগুলো বসায় দিলে আমরা সেখানে কোনো একটা ভ্যালু পেয়ে যেতাম এর। সেমভাবে M1 M2-র জায়গায় যদি 2 কেজি 3 কেজি টাইপের কোনো একটা ভর দেওয়া থাকতো, ওইখান থেকে আমি আজকে টি এর একটা ফোর্স ভ্যালু পাওয়া যেতাম। ঠিক আছে, তাহলে এটাই। আচ্ছা, আমরা এখন পর্যন্ত যা যা করলাম সব কিছু একবার রিকল করি বা রিভিউ করে দিই, তাহলে আমাদের ভালো মতো জিনিসটা কেটে যাবে মাথার মধ্যে। দেখে কী করছি প্রথমত হচ্ছে আমাদের একটা পুলি সিস্টেম দেওয়া ছিল। ওই পুলি সিস্টেমে আমরা প্রত্যেকটা ভরের জন্য টানের ডিরেকশন দিলাম, যেদিকে টান ফিল করবো ওইদিকে টানের ডিরেকশন দিলাম। তারপর হচ্ছে আমরা কী করলাম, যে কোনো একটা দিকে ত্বরণ ধরে নিলাম, হয় উপরের দিকে ত্বরণ, না হয় নিচের দিকেও ধরে নিতে পারতাম। ওটা আমার মন মতো যে কোনো দিকে ধরতে পারি, কোনো সমস্যা নেই। হয়তো নেগেটিভ আসবে ভুল ডিরেকশনে ধরলে, আর সঠিক ডিরেকশনে ধরলে মান পজিটিভ আসবে। ঠিক আছে, তাহলে ত্বরণ যে কোনো ডিরেকশনে ধরলাম আর টানের ডিরেকশন আমরা দিলাম। তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভরের জন্য আলাদা আলাদা করে ইকুয়েশন লেখা। তো আমরা কী করলাম, প্রথম যে ভর M1 জন্য এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইলাম। তারপর এখান থেকে আমি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী একটা ইকুয়েশন বিল্ড আপ করলাম। সেমভাবে M2 ভরের জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইলাম, এটার জন্য একটা ইকুয়েশন দাঁড়াইল। এখন ইকুয়েশন দাঁড়ায় গেছে মানে আমাদের অঙ্ক মোটামুটি শেষ। এখন যোগ বিয়োগ করলেই অঙ্ক হয়ে যাবে। তারপর কী বললাম আমরা, যে 1 নাম্বার যে ইকুয়েশন পাইলাম আর 2 নাম্বার যে ইকুয়েশন পাইলাম, এই দুটো ইকুয়েশনকে হচ্ছে সামেশন করলাম। সামেশন করার পরে হচ্ছে আমাদের টান কাটা গেল। ওইখান থেকে আমি ত্বরণ পাই গেছি, যে কোন ত্বরণে M1 উপরে যাবে আর M2 নিচে যাবে, ওই ত্বরণ আমরা পাই গেলাম। আর হচ্ছে এখন ত্বরণ যেহেতু পাই গেছে, আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, ওইটা হচ্ছে টান। তাহলে টানের ভ্যালু বের করার জন্য আমি তাহলে এই ত্বরণের ভ্যালু 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিতে পারি। আমরা কী করলাম, যে এই যে ত্বরণের যে ভ্যালুটা পাইছি ওইটা হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশনে এর জায়গায় বসাই দিয়েছি। বসাই দেওয়ার পরে সিম্পল ক্যালকুলেশন করার পরে আলটিমেটলি আমাদের টানের ভ্যালুটা থাকলো। তাহলে আমাদের যে দুইটা ভ্যালু দরকার ছিল বের করা, ওই দুইটা ভ্যালু হচ্ছে ত্বরণ আর টান, এই দুইটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। দ্যাটস অল। আর যেহেতু এই ভিডিওটা মোটামুটি ভালোই লেন্দি হয়ে গেছে, আমি আর এই ভিডিওটা বড় করতে যাচ্ছি না। তাহলে আমাদের যে বাকি টাইপগুলো আছে, ওই টাইপগুলো আরেকটা ভিডিওতে আমি কভার করতে যাচ্ছি। তাহলে আমাদের আরেকটা ভিডিও আসবে, এখানে বাকি যে 3টা টাইপ আছে ওগুলো কভার করে ফেলবো।